সুধী দর্শক মণ্ডলী, নতুন সরকারের মাননীয় অর্থমন্ত্রী সংসদে আগামী অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেছেন। একই সাথে প্রস্তাব করেছেন বিভিন্ন সেক্টরে নতুন কর কাঠামো। তো কেমন হলো এই বাজেট? নতুন কি থাকছে এই বাজেটে? বাজেটে কি জনতুষ্টিকেই প্রাধান্য দেওয়া হয়েছে, নাকি স্থবির অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কিছু দিক নির্দেশনা আছে এই বাজেটে? এই সকল বিষয় নিয়ে আলোচনা করার জন্য বাজেট উপলক্ষে সেন্টিস নেশনের বিশেষ আয়োজন বাজেট ওয়েলফেয়ার অর গ্রোথ। আমি ফাহিম মাসুর আপনাদের সাথে আছি। বাজেট নিয়ে বিশেষ এই অনুষ্ঠানের এই পর্বে আমার সাথে আছে পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ। ডক্টর মাসরুর রিয়াজ দেশের একজন সুপরিচিত অর্থনীতিবিদ, সরকারি বেসরকারি বিনিয়োগ, রাজস্ব ব্যবস্থাপনা ও অন্যান্য ম্যাক্রো ইকোনমিক বিষয়ে নিয়মিত বিশ্লেষণ করেন। অর্থনীতির বিভিন্ন পলিসি ইস্যুতে ওনার লেখা চিন্তা বিভিন্ন মিডিয়াতে নিয়মিত পাবলিশ হয়। ডক্টর মাসরুর রিয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আপনি অলরেডি দেখেছেন, হাতেও বাজেটের হয়তো কপি চলে এসেছে। এবারের বাজেটের আসলে বিশেষত্ব কি? অফকোর্স নতুন সরকারের প্রথম বাজেট, তো আপনার কাছে যদি বলি যে এক কথায় এই বাজেটটার আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ ফাহিম ভাই, আপনাকে এবং সেন্ট্রিস নেশন টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক কৃতজ্ঞতা। দেখেন, বাজেট এটা ফিসকাল পলিসির সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট। এটার দিকে এটাকে যদি আমরা একটা ট্রেন বলি, এই ট্রেনের যাত্রী সাধারণ জনগণ, সিটিজেন্স যেভাবে, একইভাবে ব্যবসা বাণিজ্যের যারা স্টেক হোল্ডার তারাও এই ট্রেনের যাত্রী। সো পুরো ট্রেন বা ট্রেনের যাত্রীরা কিন্তু তাকিয়ে থাকে একটা প্লেজেন্ট জার্নির জন্য বা গেইন অথবা কোনো ধরনের মানে ব্যাড এক্সপিরিয়েন্স যাতে না হয় সেটার জন্য। সুতরাং বাজেট থেকে আকাঙ্ক্ষা বা চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। একটা সরকার সব কিছু দিতে পারে না, কিন্তু কৌশলী ভাবে কিভাবে বাজেটটাকে সাজায়, ব্যালেন্সিং বিটুইন আপনি একটু আগে বলছিলেন ওয়েলফেয়ার বা প্রো পিপল পলিসিস, অর্থনৈতিক সংকট থাকলে সেগুলোর আঙ্গিকে কিভাবে, এবং যেহেতু গ্রোথটা স্লো হয়ে যাচ্ছে সেই গ্রোথটাকে অর্থনীতিকে সামনে আগানোর জন্য গ্রোথ সহ সেগুলোর আঙ্গিকেই কিন্তু সাজাতে হয়। এবং ভেরি ইন্টারেস্টিংলি আমাদের প্রেক্ষাপটও কিন্তু একই রকম। একদিকে আমাদের অর্থনীতির সংকট আছে বহুমাত্রিক, অর্থনীতির গ্রোথের চাকাগুলো আরেকদিকে স্লো হয়ে এসছে। গ্রোথ ড্রাইভার যেগুলোকে আমরা বলি, প্রবৃদ্ধির চাকা, বিনিয়োগ, স্মল বিজনেস, এক্সপোর্টস, সব কিছুতেই স্লথ গতি। এবং অ্যাজ এ রেজাল্ট জিডিপি গ্রোথ আপনি জানেন গত ফিসকালে 3.49, এইবার কয়েকদিন আগে একটা প্রজেকশন দিয়েছে, মনে হচ্ছে 4%-এর আশেপাশে থাকবে। ভেরি লো গ্রোথ ফর বাংলাদেশ, হিস্টোরিক্যালি অনেক লো, আমাদের হিস্টোরিক্যাল কম্প্যারিজনের সাথে অনেক লো। তার সাথে আবার আরেকটা কনটেক্সটও মিলে যায়, ওই যে ট্রেনের প্যাসেঞ্জারের এক্সপিরিয়েন্সের মতো। নতুন সরকার 3 মাস 20 দিনের মতো হয়েছে, কিন্তু রাজনৈতিক এবং ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট। সুতরাং তার কাছে মানুষের প্রত্যাশার, এবং সরকার তো অনেক কিছু কমিটমেন্ট করেও এসছে, পলিটিক্যাল কমিটমেন্ট তো আছে। ওই যে একটা পলিটিক্যাল পার্টি, ডেমোক্রেটিক ট্রানজিশনের মাধ্যমে যখন যেটা ইলেকশন, ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে আসে, তাকে ইলেকশন কম্পিটিশনে এবং তার নিজের ক্রেডিবিলিটির জন্য অনেক কিছুই প্রমিস করতে হয়, এটাই স্বাভাবিক। সেটার কিছুটা তার পলিটিক্যাল ফিলোসফির সাথে রেলেভেন্ট, কিছুটা দেশের উন্নয়নের জন্য ইম্পর্টেন্ট, কিছুটা স্ট্র্যাটেজিক কারণে, কিছুটা পপুলিজমের জন্য তো তাকে পপুলিজমের জন্য করতে হয়, তাই না? তো সেই জায়গা থেকে যদি দেখি, তাহলে কিন্তু মানুষের প্রত্যাশাও অনেক এই রাজনৈতিক ইলেক্টেড গভর্নমেন্ট থেকে। এই সব কিছুর পরিপ্রেক্ষিতেই কিন্তু বাজেটটাকে সাজাতে হয়েছে। তো সেই জায়গাতে আমি যদি দেখি বাজেটকে একটু মোটা দাগে, বড় দাগে বাজেট কেমন হলো, বাজেট আমাদের নাগরিক এবং ব্যবসা, এই যে ট্রেনের প্যাসেঞ্জার, দেশ এবং অর্থনীতির যারা প্যাসেঞ্জার, তাদের জন্য বোধহয় কোনো ধরনের বোঝা বাড়ায়নি, এটা আমরা দৃঢ়ভাবেই বলতে পারি। কারণ নর্মালি বাজেট আসলে একটা আতঙ্ক থাকে, করের বোঝা বাড়বে নাকি, যে জীবনের যে ব্যয়, জীবনযাত্রার ব্যয়, সেটা বাড়বে নাকি কোনো কারণে। আমার মনে হয় এই বাজেটের সবচেয়ে বড় একটা মানে ফিচার, ক্যারেক্টারিস্টিক যেটা উঠে আসছে, সেটা বাজেট ফিলোসফিরই একটা প্রতিফলন, যে জনগণের এবং ব্যবসার যাতে বোঝা না বাড়ে, বরঞ্চ কোথায় কমানো যায় সেই চেষ্টাও কিন্তু করেছে। যেমন আমি উদাহরণ হিসেবে বলি, আপনি জানেন যে ট্যাক্স কিন্তু এবার বাড়ানো হয় নাই, রেট কোনো জায়গায়। আমরা অনেকেই কিন্তু ভয় পাচ্ছিল যে সরকারের বাজেটের সাইজ বড়, ইনকাম ট্যাক্স
পার্সোনাল অ্যান্ড কর্পোরেট ইনকাম ট্যাক্স দুটো। ওভারঅল যদি আমরা ইভেন ভিএটি VAT বা sector, ইয়ে ধরি, এভারেজে কিন্তু ট্যাক্স বৃদ্ধির ইভেন এআইটি বোধহয় কিছু ক্ষেত্রে কমানো হয়েছে, অ্যাডজাস্ট করার সুযোগ দেওয়া হয়েছে। তার মানে ওভারঅল ট্যাক্স এক্সপিরিয়েন্সটা এটা যাতে বার্ডেনসাম না হয়, এটা অলরেডি বার্ডেনসাম হিস্টোরিক্যালি বাংলাদেশে অনেক বছরের এটা আস্তে আস্তে হয়েছে, কিন্তু সেখান থেকে যাতে আর এটা না বাড়ে সেটার প্রচেষ্টা কিন্তু আমরা এই ট্যাক্সের বৃদ্ধি কিন্তু একেবারে খুব মিনিমাল এবার দেখা যাচ্ছে, দু একটা জায়গা ছাড়া কোনো জায়গায় হয়নি রেটের ক্ষেত্রে। আবার ওই যে প্রেডিক্টেবিলিটিও দেওয়া হয়েছে কিন্তু বিজনেস এবং সিটিজেনসদের ক্ষেত্রে 3 বছর বা 4 বছরের জন্য কিন্তু এই রেটটা ফিক্স করা হয়েছে। তো এই প্রেডিক্টেবিলিটিটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আবার যদি চিন্তা করেন যে নিম্ন আয়ের আমাদের লোয়ার সেগমেন্ট, লোয়ার ইনকাম সেগমেন্টের মানুষ, তাদের উপর তো ইনফ্লেশনের অভিঘাতটা বেশি, সেখানে কিন্তু করমুক্ত আয় সীমা বাড়ানো হয়েছে, অল্প বাড়িয়েছে। আমি আশা করছিলাম আরো বেশি বাড়াবে, 4.5 লাখ বা 5 লাখ, 3,75,000 করেছে, 25,000 টাকা বাড়িয়ে। এটা আসলে 4 লাখ বা 4.5 লাখ বাড়ালে মানুষ আরো একটু বেশি এটার বেনিফিটটা বোধহয় ইম্প্যাক্টটা বেশি হতো। তারপরেও বাড়িয়েছে, এটা তো বলতেই হয় আমাদেরকে। এবং তার সাথে যদি দেখেন যে অনেক কয়েক বছরের ইনফ্লেশনের কন্টিনিউড অভিঘাত, সেখান থেকে মানুষের যাতে একটু কস্ট অফ লিভিং কমে আসে, কনজামশনে আর একটু অ্যাফোর্ডেবিলিটি বাড়ে, 62টা এসেনশিয়াল প্রোডাক্টসে বিভিন্ন ধরনের ট্যাক্স কমিয়ে নিয়ে আসা হয়েছে। উৎসে কর, অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স মানে একটা বড় অংশ যেগুলি ইম্পোর্ট হয়, খাদ্যদ্রব্য যেগুলি ইম্পোর্ট হয় যেগুলো, সেটার 62টা পণ্যে বিভিন্ন ধরনের ইম্পোর্ট স্টেজে ডিউটি কমিয়ে নিয়ে আসছে। সেটাও তো ওভারঅল কস্ট ইনসিডেন্স কমানোর একটা এফোর্ট। তো সেই দিক থেকে আমি মনে করি যে একটা ভালো মানে প্রো সিটিজেন অ্যান্ড প্রো বিজনেস উইথ রিগার্ড টু নট ইনক্রিজিং ট্যাক্স বার্ডেন, উইথ রিগার্ড টু এফোর্ট টু মিনিমাইজ কস্ট, লিভিং কস্ট অ্যান্ড বিজনেস কস্ট, সেটা কিন্তু এফোর্টটা আমরা দেখছি। হ্যাঁ, কিন্তু এখানেই তখন নেক্সট প্রশ্নটা স্বাভাবিকভাবে চলে আসবে যে সরকার কিন্তু আবার রেভিনিউ টার্গেট অনেক বাড়িয়েছে। আমি আসছি, 40%। সবই যে ভালো বাজেটের আমি কিন্তু সেটা বলছি না, কিন্তু যেটা ভালো সেটা আমি প্রথমে বলছিলাম। এর সাথে আরেকটা ভালো আছে, দেখেন ব্যবসা মানে জ্বালানি এমন একটা জিনিস যেটা ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, নাগরিক জীবন সবকিছুকে এটার শক ট্রান্সমিশনের ক্ষমতা বা রিস্ক মাল্টি ডাইমেনশনাল, এবং গ্লোবাল মার্কেটে তো আনস্টেবল আছে। গত 2-2.5 বছর ধরে বাংলাদেশ নিজেও ইন্টারনালিও বিভিন্ন ডোমেস্টিক ফ্যাক্টরের কারণে জ্বালানির সমস্যায় আছে। এটার কারণে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস কমে গেছে, আউটপুট কমে গেছে, বিদ্যুৎ উৎপাদন আনসেটল, বাইরে অনেক লোডশেডিং হয় ঢাকা শহরের বাইরে। জ্বালানি এবং বিদ্যুতের IMF এর চাপ আছে কিন্তু ভর্তুকি কমানোর, কিন্তু তারপরে কিন্তু জ্বালানি এবং বিদ্যুতে প্রায় 37,000 কোটি টাকা, LNG-তে 6,500 কোটি টাকা ভর্তুকি রাখা হয়েছে, অ্যালোকেশন রাখা হয়েছে। এইটা আই থিঙ্ক ভেরি বোল্ড এবং দরকার ছিল এই সময়। আরও একটা জিনিস বলি, যে কেন বলছি যে মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করেছে, সোশ্যাল প্রোটেকশন, সামাজিক সুরক্ষা, সেটার প্রায় 14% অ্যালোকেশন বেড়েছে, এবং সেখানে ফ্যামিলি কার্ডস বা 40 লক্ষের মতো ফ্যামিলি কার্ডের সেগুলোর প্রভিশন রাখা হয়েছে। তো এগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, নির্মোহভাবে টার্গেট করা যায়, পলিটিক্সকে বাইরে রাখা যায়, এগুলো তো নিশ্চিতভাবে মানুষের উপকার করবে। কিন্তু এর বাইরে বাজেটের, এইবারের বাজেটের আরেকটা, যে কোনো বাজেটেরই আরেকটা ফিলসফি বা স্ট্র্যাটেজি থাকে, অর্থনীতিকে কিভাবে এগিয়ে নিবে বা অর্থনীতির যে প্রায়োরিটিগুলো সেগুলোকে কিভাবে অ্যাড্রেস করবে। সেই জায়গায় বোধহয় বাজেটের যে পদক্ষেপগুলা, সেগুলো সিস্টেম্যাটিক হওয়ার সুযোগ আছে, আরও প্রমিনেন্ট বা আরও কৌশলী হওয়ার সুযোগ আছে। মিনস দেয়ার ইজ রুম ফর ইমপ্রুভমেন্ট, রাইট? কেন বলছি, দেখেন ইনফ্লেশনের অভিঘাত মানুষের উপর কমবে সেই দিকে ব্যবস্থা নিয়েছে, সুতরাং আমরা বলতে পারি কম্প্যাশনেট বাজেট। কিন্তু ইনফ্লেশন কমানো তো অর্থনৈতিক কৌশল, সো সেই কৌশলের বাজেট কি হয়েছে? সেই জায়গাটায় আপনি যদি বাজেটের সাইজটা দেখেন, 1,38,000 কোটি টাকার উপরে ইনক্রিজ কম্পেয়ার টু দ্য লাস্ট ওয়ান। এইটা কিন্তু আপনার ইনফ্লেশন কমানোর জন্য যে মনিটারি পলিসি স্ট্যান্স, যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, রেট হাই, মার্কেটে লিকুইডিটি পাম্পিং যত কমানো যায় তত ভালো, সেটার সাথে কন্ট্রাডিক্টরি। কারণ এখন দেখেন পলিটিক্যাল গভর্নমেন্ট তাকে বিভিন্ন এবং প্রো পিপল যদি অ্যাপ্রোচ থাকে, যেটা আমরা দেখছি, সেখানে কিছু অ্যালোকেশন বিভিন্ন জায়গায় বাড়াতে হবে, নতুন জায়গায় অ্যালোকেশন থাকবে, কিন্তু সেটা কি বাজেটের সাইজ না বাড়িয়ে করা যেত? অন্য জায়গায় কাটছাট করে, অ্যাডজাস্ট করে, ওয়েস্টেজ লিকেজ যেখানে আছে সেগুলো বন্ধ করে, বা রিঅ্যালোকেশন, রিপ্রায়োরিটাইজেশনের মাধ্যমে হয়তো বেশ কিছু করা যেত। আরেকটা হলো, যেটা যদি বাড়াতেই হয়,
একেবারে যতটুক যে ক্রিটিক্যাল রিজনে যতটুক না বাড়ালেই নয়, ঠিক শুধু ততটুক বাড়ানোটাই আমার মনে হয় সমীচীন। কারণ আপনার বাজেট সাইজ যদি মানে নন ক্রিটিক্যাল কারণে অত্যাধিক বেড়ে যায়, তাহলে এইটার ইনফ্লেশনের উপর নেগেটিভ ইম্প্যাক্ট। মানে আমি যদি সাধারণ দর্শকদের জন্য একটু বুঝিয়ে, বা আমি যদি বুঝে থাকি, সেটা হচ্ছে যেহেতু বাজেটের সাইজ বাড়ছে, খরচ বাড়ছে, ট্যাক্স বাড়ছে না, ওই পরিমাণ বাড়ার কথা না, কারণ অলরেডি রেটে আমরা কিছু অ্যাডজাস্ট করতে হয়েছে, বাধ্য হবে সরকার সেটা আমি প্রিন্ট করতে বাধ্য হবে। সেটা পরের জায়গাটা আসছে। কিন্তু আপনি মনে করেন যে ট্যাক্স কালেক্টেড হলো, হাইপোথেটিক্যালি ট্যাক্স টার্গেটটা রিয়েলিস্টিক না বর্তমান অর্থনীতি বাস্তবতায়, কিন্তু আমি ধরলাম যে ট্যাক্সটা কালেক্টেড হলো, 90% হলো, বা বাস্তবায়ন হলো, টাকা প্রিন্ট করতে হলো না, কিন্তু আপনার তার মানে হচ্ছে একটা সিরিয়াস অ্যাডিশনাল লিকুইডিটি ইনজেকশন হয়ে যাচ্ছে মার্কেটে। এটা হাই ইনফ্লেশনের সময় আমার মনিটারি পলিসিতে উল্টো, সেটা কন্ট্রাকশনারি, রক্ষণশীল, লিকুইডিটি ইনজেকশনকে ডিসকারেজ করছে। কিন্তু ফিসক্যাল পলিসির একটা বড় ইনস্ট্রুমেন্ট হিসেবে বাজেট তখন একটা কন্ট্রাডিক্টরি পজিশনে চলে যাচ্ছে। আর তার সাথে সাথে আপনি যেটা বলছিলেন, রেভিনিউ যে টার্গেটটা আছে, এটা যদি শর্টফল হয়, তখন দুইটা উপায়, হয় বড়োইং বাড়াও, নাহলে টাকা ছাপাও। আমরা আশা করবো টাকা ছাপাবে না, বিকজ দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট। আর এটা বলেছো মাননীয় অর্থমন্ত্রী, সরকারের বিভিন্ন পলিসি মেকার্স বলেছে যে টাকা ছাপানোর জায়গায় যাবে না, কিন্তু বড়োইংও যদি বাড়ে, বিশেষ করে ব্যাংক বড়োইং, আপনি একদিকে ব্যাংকের লেন্ডিং আপনার সংকুচিত করে রাখা আছে আন্ডার কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, প্রাইভেট সেক্টরের কাছে যাচ্ছে না, কিন্তু একই টাকা যদি আবার সরকারের মাধ্যমে মার্কেটে চলে আসে, প্রাইভেট সেক্টরের কাছে আরো যাবে না, তাহলে একদিকে প্রাইভেট সেক্টর ক্রাউডেড আউট হয়ে যাচ্ছে, তার আরেকদিকে যে টাকা ইনজেকশন মার্কেটে হচ্ছে। তো সেই জায়গাটাই বোধহয় বাজেটে আরেকটু ভিন্নভাবে কৌশল নেওয়ার একটা সুযোগ। এই জায়গাটাতে বোধহয় সরকার একটা জিনিস বলেছে যে, এবং যেটা আমার কাছে খুব মনে হয়েছে যে খুব স্পেশাল একটা ব্যাপার, যে তারা প্রায় $13 বিলিয়ন বলছে যে ফরেন অ্যাসিস্ট্যান্স, তো এবং মোস্ট প্রবাবলি প্রায় এর মধ্যে $10 বিলিয়ন মোস্ট প্রবাবলি ফরেন লোন। তো এই এখন গ্লোবাল যে সিচুয়েশন, গ্লোবালি তো আসলে মানি হ্যাজ বিকাম মোর এক্সপেন্সিভ। আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে খুব রিয়েলিস্টিক একটা ব্যাপার যে আমরা এই বছরে $10 বিলিয়ন ফরেন লোন মানে পেতে পারবো আসলে? দেখেন, একটা চমৎকার মানে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু আপনি উঠিয়েছেন। এবার নেট ফরেন বরোইং 89% ইনক্রিজ প্রপোজড। এটা আসলে হিস্টোরিক্যালি বোধহয় কখনো এটা হিউজ ইনক্রিজ, মানে 89%। বিশেষ করে এমন একটা সময়ে যখন আসলে আমরা সবাই মোটামুটি একমত, এবং বর্তমানে সরকারের নীতি নির্ধারকরাও একমত, যে ঋণের এক্সেসিভ রেটে ঋণ নেওয়ার কারণে বিগত বছরগুলোতে বোথ লোকাল এবং ফরেন দুটাই, হ্যাঁ, কিন্তু ওই যে বিদেশেরটা ফেরত দেওয়া কষ্ট বা কঠিন, ফরেন কারেন্সিতে দিতে হয়, ফরেন কারেন্সি তো পড়বে, লিমিটেড সাপ্লাই, উইক রিজার্ভ, $30 বিলিয়ন অনলি, এটা তো ওই 6% গ্রোথ রেটে নেওয়ার জন্য ওই $30 বিলিয়ন এনাফ না। তাহলে 89% ইনক্রিজ হয়েছে। এখন পাবো নাকি সেটা প্রজেক্টেড ইনক্রিজ, প্রপোজড এই বাজেট, কিন্তু পাবো নাকি এটা পরের কথা। আমার কথা হলো, যেহেতু অলরেডি একটা কনসেনসাস আছে এবং সরকারও এটার মধ্যে ইন এগ্রিমেন্ট, যে ঋণটা পূর্বের বছরগুলোতে অত্যাধিক বাড়ায়, আমাদের রিপেমেন্ট প্রেশার খুব এক্সেসিভ লেভেলে চলে গেছে, সুতরাং সামনের দিনের ঋণ খুব ভেবে চিন্তে নিতে হবে। এবং আমি আমি গত 2 দিন আগেই দেখলাম যে জাপান তার ইন্টারেস্ট রেটও কিন্তু বাড়িয়ে দিয়েছে। অতএব আগের মতো কিন্তু আমরা এখন খুব কনফিডেন্ট রেটে পাবো না। আমাদের মোটামুটি আমরা তো লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হয়ে গেছি 2016-17 ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাসেসমেন্টে। সেটা ধরেন 79-80 সাল থেকে যে উন্নয়নের কৌশল, ইকোনমিক প্রাইভেট সেক্টর লেড ইকোনমিক গ্রোথের কৌশল, সেটার ধারাবাহিকতায় আমরা সেই জায়গায় এসেছি। এবং সেটা আসলে আমাদের যারা মাল্টিল্যাটারাল লেন্ডার্স, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এবং তার সাথে সাথে ইম্পর্টেন্ট বায়োল্যাটারাল লেন্ডার জাইকা, এরা কিন্তু লোন আর কনসেশনাল রেটে দেয় না, তখন আপনার কনসেশন প্লাস প্লাস হয়ে যায়। সেটাই আমরা দেখছি জাইকার ক্ষেত্রে বোধহয় 3% পার হয়ে গেছে। হ্যাঁ, তো এখন দেখেন, লোন কিছু লাগবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, পৃথিবীর সব দেশই তাকে বড় করতে হয়, হ্যাঁ, এবং ফরেন বড়োইং সেটার একটা ইম্পর্টেন্স আমাদেরও লাগবে। বিশেষ করে বাজেট সাপোর্ট খুব গুরুত্বপূর্ণ আমাদের, কারণ আমাদের ফরেন রিজার্ভটাকে বিল্ড করতে হচ্ছে আস্তে আস্তে। 19-20 থেকে $30 বিলিয়ন নেট রিজার্ভে এসছে, বাট এখনো যথেষ্ট নয়। তো সেটার জন্য বাজেট সাপোর্ট লাগবে। আমাদের কিছু ক্রিটিক্যাল প্রজেক্টস থাকে, সেগুলোর জন্য খুব ক্যাপিটাল ইন্টেন্সিভ, সেগুলোর জন্য লাগবে। কিন্তু দুটো জিনিস, একটা হলো যেহেতু অলরেডি ঋণের জায়গাটা, সিলিংটা খুব নিচের দিকে নেমে এসছে, জায়গাটা স্পেসটা কনস্ট্রেইনড হয়ে গেছে, আমি যা নিব খুব বেশি নিতে পারবো না।
আমাকে ভেবে চিন্তে সাবধানে নিতে হবে। একেবারে ক্রিটিক্যাল ইকোনমিক রিটার্ন, হিউম্যান ক্যাপিটাল রিটার্ন বা খুব ক্রিটিক্যাল জাতীয় কোনো ইমপ্রুভমেন্ট, ক্যাপাসিটি ইমপ্রুভমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার অথবা জ্বালানির মূল্য পরিশোধ, এই ধরনের ক্রিটিক্যাল নিড ছাড়া আমার মনে হয় এক্সেসিভ বা যত্রতত্র লোনটা নেওয়া আরো কয়েকটা বছর আমরা অন্তত, এটা এমনিতেও গুড প্র্যাকটিস না, বাট অন্তত কয়েকটা বছর অত্যন্ত ভেবেচিন্তে খুব কৃপণের মতো লোন নিতে হবে আর কি, মানে খুব রিস্ক অ্যাভার্স কনজারভেটিভ ওয়েতে লোন নিতে হবে। এটা হলো একটা। আর সেকেন্ড যেটা আমি নিব সেটা যাতে কনসেশনাল টার্মসে হয়, মানে বর্তমান অবস্থার মধ্যে যতটা কনসেশনাল টার্মস আসতে পারে, মানে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি, মানে আমি যেগুলো হার্ড টার্মসের লোন সেগুলো অ্যাভয়েড করবো। মাল্টিল্যাটারালদের থেকে নিলে সেগুলো 25-30 বছর হয়, আগে 40 বছর হতো যখন বাংলাদেশ লোয়ার ইনকাম কান্ট্রি ছিল। তারপরেও 25-30 বছর ইজ বেটার দেন ধরেন হার্ড লোন যেগুলো 5-7 বছরে দিতে হয়, 3%-এর আশেপাশে নিতে হচ্ছে, স্টিল বেটার দেন 6-7% সাপ্লায়ার্স ক্রেডিট বা হার্ড লোন। তো ওই জায়গাটায় আমার মনে হয় এটা আসলে পুরোপুরি এই যে 89% ইনক্রিজ প্রপোজ করা হলো, আপনি বলছেন $13 বিলিয়ন যে বিষয়টা, তাহলে আমরা যেখানে সরকারের বিভিন্ন পলিসি মেকাররাই বলছে যে দুষ্ট চক্রে আমরা যেতে চাই না, আর ঋণের দুষ্ট চক্রে, সেখানে কি এত বড় ঋণের যাওয়াটা খুব প্রুডেন্ট হচ্ছে? বা কেন যেতে হচ্ছে ওই যে আরেকটু আগে যাই, বাজেটের সাইজটা তো বড় হয়ে গেছে, আর রেভিনিউর তো আসলে একটা বড় ধরেছে 6,90,000, তার মধ্যে ট্যাক্স রেভিনিউ, এনবিআর ট্যাক্স রেভিনিউ 6,05,000 কোটির মতো, কিন্তু ওইটাও যে আসলে অর্জিত হবে এটা নিয়ে সবারই সন্দেহ আছে, কারণ গত 11 মাসে কিন্তু মানে 1,02,000 কোটি টাকার উপর গ্যাপ আছে। সুতরাং সামনে এইটা বাজেটের সেই ফিলসফি এবং স্ট্র্যাটেজির সাথে জড়িত যে আমি বাজেট করব, প্রো পিপল থাকবে, মানুষের কষ্ট লাঘব করব, ব্যবসা বাণিজ্যের জন্য যতটুকু সুবিধা করা যায় করব, খুব ভালো, কিন্তু তার সাথে সাথে আমার ইকোনমিক ক্রাইসিস যেগুলো আছে বা ইকোনমিক চ্যালেঞ্জ যেগুলো আছে সেগুলোকে মাথায় রেখে বাজেটের আকার কি হবে, বাজেটের ফাইন্যান্সিং কোত্থেকে আসবে, এগুলো কিন্তু অ্যালাইন থাকতে হয়। একটু অ্যালাইনমেন্ট এদিক ওদিক হলে তখন কিন্তু আবার ওই যে ইকোনমিক চ্যালেঞ্জগুলো যে সলিউশন সেগুলো দীর্ঘায়িত হয়ে যেতে পারে। না, তো সেই জায়গাটাতেই আসলে যেটা আমরা আগের সরকারগুলির ক্ষেত্রে দেখেছিলাম যে এডিপি বা মেগা প্রজেক্টের দিকে ঝোঁক ছিল, তো এইবারও কিন্তু আজকে যেটা বলা হলো যে এই প্রজেক্টগুলো বোধহয় 3টা মেট্রো রেলের প্রজেক্ট বলা হচ্ছে, এবং সেটার পিছনে প্রায় বোধহয় 10-15 হাজার কোটি টাকা অলরেডি অ্যালোকেটেড হচ্ছে। তো আই এম নট শিওর যে এটা কি আসলে মানে এটাও কি মানে লোনের ফরেন লোন দিয়ে সাপোর্টেড হবে, নাকি এটা মেইনলি গভর্নমেন্ট নিজস্ব ওন ফান্ডে, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে এগুলিকে আমরা আরেকটু পরে শুরু করতে পারতাম কিনা, রাইট? কারণ এখন আসলে আমাদের প্রায়োরিটি, আসলে একটা বড় প্রায়োরিটি তো ইরান যুদ্ধের ফলে অর্থমন্ত্রী নিজেই বলেছে প্রায় 40,000 কোটি টাকা কিন্তু তার এডিশনাল সাবসিডি লাগছে, এবং এটা অ্যাডিশনাল। তো সেগুলি তো আসলে কিছু করার নাই, এটা আমাকে করতেই হবে। তো সেই মানে আপনার কাছে কি মনে হয় যে এডিপিটা, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামটা যে 2 লক্ষ কোটি টাকা থেকে 3 লক্ষ কোটি টাকা, সেটা কি এই সময় দরকার ছিল, না ইট কুড হ্যাভ অ্যাকচুয়ালি ওয়েটেড টিল দ্য, মানে কারণ আদারওয়াইজ তো আসলে যেটা বললেন লোন নিয়ে মানে ঘি নিয়ে কাজ করা টাইপের ব্যাপার। এডিপির অ্যালোকেশন, প্রপোজড অ্যালোকেশন 50% বেড়েছে, 50%। দেখেন এটা একটা হতে পারে যে গত 1-2 বছর যেহেতু এডিপিটা খুব কম ছিল, রাইট, বাস্তবায়ন কম ছিল। এডিপি একেবারে কম ছিল তা না, খুব বাড়েওনি, কিন্তু একদম কম ছিল তা না, কিন্তু বাস্তবায়নটা এক্সেসিভলি লো ছিল। এই গত ফিসকাল ইয়ার যেটা ইন্টারিম গভর্নমেন্টের আমলে হয়েছে, এই ফিসকালেরও 10 মাস তো 9 মাস তো ফিসকালের ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে গেছে, এইবারও বাস্তবায়নটা অনেক লো। দেখেন এটা পলিটিক্যাল গভর্নমেন্ট, মানুষের ভোটারদের আশা আকাঙ্ক্ষা আছে, তাদের লেজিটিমেট বা ফেয়ার প্রমিস আছে, সেগুলো বাস্তবায়ন করা, প্লাস দেশকে তো, আমরা তো এখনো উন্নয়নশীল দেশ, লোয়ার মিডল ইনকাম হতে পারি, আমাদেরকে যেতে হবে বহুদূর, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, শিক্ষা, স্বাস্থ্য, এইসব জায়গায় তো অ্যালোকেশন বাড়াতে হবে। সুতরাং ডেভেলপমেন্ট বাজেট বাড়াতে হতো, এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই, এবং এটা বাড়ানোটাই আমার মনে হয় সরকারের সঠিক পদক্ষেপ। কিন্তু আইদার 50% না বাড়িয়ে কি কম বাড়ানো যেত, অথবা এখানে যদি 50% যে ইনক্রিজ আছে এটা যদি বাড়াতেই হয়, তাহলে কি আমরা অপারেটিং বাজেটে কোথাও কমাতে পারতাম? এই যে ব্যালেন্সিং একটা, সেইটার বোধহয় আপনি কিন্তু যেটা আপনি প্রায় বলেন যে এই সময়ে পে স্কেল ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা, আমরা কিন্তু আজকে শুনলাম যে জুলাই থেকেই পে স্কেলের ইমপ্লিমেন্টেশন। আমি কিন্তু ব্যক্তিগতভাবে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর পক্ষে। কেন বলছি?
ইন জেনারেল এটা কম বাংলাদেশে। আর আর যেহেতু প্রায় 10 বছর বাড়ানো বাড়েনি, আর প্রাইভেট সেক্টরের সাথে ডিফারেন্সটা অনেক বেশি। এত বেশি ডিফারেন্স থাকলে আমরা তো সরকারি কাজে ট্যালেন্ট পাবো না, মোটিভেটেড ওয়ার্কার পাবো না। বাড়াতে হবে, এটা আমি সাপোর্ট করি, তবে বাড়ানোর সময়টা বোধহয় এই ফিসক্যাল ইয়ারে না করে এর পরের ফিসক্যাল ইয়ার থেকে হয়তো 2 বছরে আমরা বাড়াতে পারতাম। কারণ এই এই বর্তমান ইকোনমিক চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য বোল্ড ডিসিশন লাগবে। সেই বোল্ড ডিসিশনের একটা কিন্তু অস্টারিটি মেজার। অস্টারিটি মেজার কিন্তু মূলত আসেই সরকারি ব্যয়, সরকারি বেতন, সরকারি বিনিয়োগ, এইসব জায়গায়। তো আমি সরকারি বিনিয়োগ হয়তো অন্য জায়গায় কমিয়ে রাখছি, কিন্তু আবার বেতন ভাতায় অনেক বাড়িয়ে দিচ্ছি, তখন তো আমার পারপাস ডিফিটেড। এবং আমার কাছে মনে হয় যে মানে কনটেক্সটটা তো আসলে আমাদের ভাবতে হবে যে আমরা দেখলাম যে গত মাসে ভারতীয় প্রধানমন্ত্রীও কিন্তু এই পার্টিকুলারলি অয়েল শক, ইরান যুদ্ধ, এগুলির জন্য কিন্তু সাম কাইন্ড অফ অস্টেরিটি মেজার বলছে যে তো অনেক কিছুই আসলে এখন খরচ কম করতে হবে। তো এটা কি আসলে একটা অপরচুনিটি ছিল নাকি যে মাননীয় অর্থমন্ত্রীর জন্য এরকম একটা ইন্ডিকেশন দেওয়া যে প্রয়োজনে, কারণ আসলে যুদ্ধটা কতদিন বাড়বে আমরা কিন্তু আসলে জানি না। গতকালও তো যুদ্ধ নতুন করে আক্রমণ শুরু হয়েছে। তো সেই জায়গায় কি আসলে আমাদের যেটা বলা হয় যে মানে একটা ব্যাকআপ প্ল্যান, যে যদি যুদ্ধটা মানে অনেক দিন চলে এবং তেলের দাম আরো বেড়ে যায়, আমি কিন্তু কোথাও বাজেটের মধ্যে দেখিনি যে সরকার আসলে মানে ওয়ার্স্ট কেস সিনারিও হিসাবে কোনো কিছু। যুদ্ধ যদি চলে, তেলের দাম বাড়ে, আমাদের আরো 5 থেকে মিনিমাম 5 আপ টু 7 থেকে $8 বিলিয়ন এনার্জি ইম্পোর্ট কস্ট বেড়ে যাবে, সাবসিডি বেড়ে যাবে। তখন আমার এই বর্তমান সাবসিডি দিয়ে হবে না, টাকা আরো লাগবে, অন্য জায়গা থেকে ডাইভার্ট করতে হবে অথবা নতুন লোন করতে হবে, রাইট? অর্থমন্ত্রী কিন্তু বলেছিলেন কিছুদিন আগে বণিক বার্তার একটা অনুষ্ঠানে খুব পরিষ্কার ভাষা, এবং আমার মনে হয় এটা একটা খুব গুড মানে গুড কমিউনিকেশন এফোর্টও ছিল, যে আগামী 2 বছর কষ্ট করতে হবে, 2 বছর আমাদেরকে উই হ্যাভ টু কিপ থিংস টাইট। তাহলে এই সেটাই যদি হয়, এবং সেটা কিন্তু মোটামুটি অ্যাপ্রিসিয়েটেডই হয়েছে, কিন্তু এই যে তাহলে বেতন বাড়াতে হবে, কিন্তু এই বছরটা না বাড়িয়ে আমার মনে হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে একটা আলোচনার মাধ্যমে এটা ওনারাও মেনে নিতেন, কারণ দেশের কষ্ট হচ্ছে, ওনারাও তো দেখছেন, সরকারের হাতে টাকা নাই ওটা তো দেখছেন, লোন বাড়ানোর সুযোগ নাই বেশি সেটা দেখছেন, রেভিনিউ ইকোনমি দুর্বল থাকলে তো খুব বেশি বাড়বে না। সুতরাং সবকিছু মিলিয়ে এখানে কিছু বোল্ড ডিসিশন দরকার, অস্টারিটি মেজার দরকার। ইটস নেভার মানে প্রপোজড হয়েছে তাই বলে সামনে অ্যাডজাস্টমেন্ট সম্ভব না সেটা না, আমার মনে হয় করতে পারে। আপনি যেহেতু ইনভেস্টমেন্ট নিয়ে প্রচুর কাজ করেন বা যে গবেষণা করেন, আপনার কাছে কি মনে হয় যে যেই পলিসি মেজারগুলি নেওয়া হয়েছে ইমিডিয়েটলি ফরেন ইনভেস্টমেন্টটা বাড়ার কোনো সম্ভাবনা আছে? না, ইমিডিয়েটলি বাড়বে না, সময় লাগবে। মেজার্স আছে ভালো, কি ট্যাক্সের ভালো মেজার্স আছে, এনার্জির জন্য কনফিডেন্স বিল্ডিং মেজার্স আছে, অ্যালোকেশন ভালো দিয়েছে, IMF এর ভর্তুকি কমানোর চাপ সত্ত্বেও। কিন্তু বিনিয়োগ তো ফরেন বা লোকাল ইনভেস্টমেন্টও, ও তার জন্য তো আরো অনেকগুলো শর্টেজ রয়ে গেছে। স্কিলস, এটা ছাড়া নতুন সেক্টর আসবে না। টেকনোলজি অ্যাডপশন, আপনি নিজে টেকনোলজির মানুষ, আমার তো টেকনোলজি অ্যাডপশন সেটার রেট খুব স্লো। আমরা গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে এশিয়াতে বোধহয় সবচেয়ে পেছনের দিকে আছি। আমার লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সার্ভিস, ইন্টিগ্রেটেড লজিস্টিক্স, মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন, হিন্টারল্যান্ড কানেক্টিভিটি অত্যন্ত দুর্বল। আমার স্পিড টু মার্কেট এবং কস্ট টু রিচিং মার্কেট, এবং অন টপ অফ দ্যাট এনার্জি সমস্যা, তার উপর এনার্জি সমস্যা আছে। আর আইন কানুন এবং সেগুলোর প্রয়োগ থেকে রেড টেপ আসে, সেগুলোর ব্যাপক রিফর্ম প্রয়োজন। কিছু রিফর্ম বলতে অর্থমন্ত্রী প্রপোজ করেছে, কয়েকটা করেছে, সেগুলো ঠিক আছে, মানে ইন্টেন্ট ভালো, ইভেন বাজেটের সিগন্যালসও ভালো, 10টা প্রাধিকারের প্রায়োরিটির কথা বলেছে, সেটাও বাজেট সিগন্যালিং এর জন্য একটা পজিটিভ জিনিস আমি মনে করি। কিন্তু এফডিআই রাতারাতি বেড়ে যাবে না। এফডিআই রাতারাতি বাড়ার একটাই কৌশলী উদ্যোগ আছে, আমি আপনাকে বলি। বাংলাদেশ এই মুহূর্তে জিওপলিটিক্যালি বেশ কয়েকটা জায়গায় খুব ভালো জায়গায় অবস্থান করছে ইউনাইটেড স্টেটসের সাথে, কারণ আপনি আর্ট ডিল করেছেন, বোয়িং সাইন করেছেন, এলএনজি আসবে, সয়াবিন বাড়বে। আমি জাপানের সাথে একটা ভালো জায়গায় আবার ফেরত যাচ্ছি, এটা কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত একটা খারাপ জায়গায় চলে গেছিল। 3rd টার্মিনালটা আমরা জানি, পেপারে দেখেছি জুলাইয়ের মাঝামাঝি শুরু হয়ে যাবে, এমআরটি ফেরত এসছে। আমরা কিন্তু এবং চায়না, ইন্ডিয়ার বিনিয়োগ খুব বেশি নাই বাংলাদেশে, কিন্তু এশিয়ার মধ্যে চায়না ইন্ডিয়াও মোটামুটি বড় অর্থনীতি, চায়নার ব্যাপক ইন্টারেস্ট আছে। আমরা দেখলাম ইপিজেডও করা হলো চায়না, রাইট। আমরা যদি জিওপলিটিক্সকে লেভারেজ করতে পারি কনস্ট্রাকটিভলি, পৃথিবীর অনেক দেশই করেছে, আমরা এশিয়াতেও দেখেছি ফর্মার সোশ্যালিস্ট বা কারেন্ট অলমোস্ট সোশ্যালিস্ট ইকোনমি হান্ড্রেডস অফ বিলিয়নস অফ ডলার এক্সপোর্ট করছে এবং
বছরে $20 বিলিয়ন উপরে অ্যাভারেজে এফডিআই পাচ্ছে, তাহলে আমরা সেই জিওপলিটিক্যাল লেভারেজ ইউজ করে আমরা কৌশলীভাবে যদি আগাই, এফডিআই অনেক তাড়াতাড়ি আনতে পারবো। আর যদি পুরো বাড়ি ঠিক করে মার্কেট বেসড ওয়েতে আনতে যাই, সেটাও পারবো, আমাদের সম্ভাবনা আছে, সময় লাগবে, মিডিয়াম টার্ম। এবং এফডিআইটা বোধহয় ইম্পর্টেন্ট এই জন্য যে আসলে মানে আদারওয়াইজ আমাদের লোনের উপর চাপটা কমবে না। এক্সপোর্ট, রেমিটেন্স অ্যান্ড এফডিআই, এই তিনটা যদি আমি বাড়াতে না পারি, আমার ফরেন লোনের চাপটা কমবে না। অ্যাবসলিউটলি। তো ডক্টর মাসুদ রিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের আপনি ব্যস্ত সময়ের মধ্যেও সময় দিলেন। তো আমরা মোটামুটি একটা ডিরেকশন পেলাম যে ভালো মন্দ মিলিয়ে, বাট হয়তো ডিরেকশন ওয়াইজ ইট ইজ ওকে, আপনি যেটা বলছেন। মানুষের এটা কম্প্যাশনেট বাজেট, হ্যাঁ, মানুষের প্রতি বিজনেস সহ তাদের ভালো করার ইচ্ছা প্রতিফলিত হয়েছে শক্তভাবে, এবং সেটা একটা ভালো সিগন্যাল কিন্তু আমরা দেখছি। বাট এটা ইমপ্লিমেন্টেশনে আসলে দ্য টেস্ট ইজ ইন দ্য পুডিং, সর্ট অফ দ্যাট। সো আমরা আশা করি যে হয়তো এই বাজেটটা আমাদের অর্থনীতিকে একদিকে যেরকম ইন্টেন্ট বলা হলো ওয়েলফেয়ার পার্সপেক্টিভে, আবার এটা একটা গ্রোথ সাইডেও একটা ভালো সিগন্যাল দিবে, ইনভেস্টমেন্টও কিছুটা স্টিমুলেট করবে। তো আমরা দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আমাদের ভবিষ্যৎ অনুষ্ঠানগুলিতেও আপনারা আমাদের সাথে থাকবেন। ভালো থাকুন।